আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আপনারা প্রত্যেকে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। সো আজকে আমরা কোন বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন এবং এখানে দেখেও আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। সো আমরা একটু শুরু করে দিই, হ্যাঁ? সো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বর্তমানে সিভিটি অ্যান্ড এ অর্থাৎ ট্রেনার অ্যান্ড অ্যাসেসর পার্ট যারা একসাথে দুটো করতে চায় তারা বারবার কেন রিটেনে নট ইয়েট হচ্ছে, নট ইয়েট কম্পিটেন্ট হচ্ছে, অথবা শুধু অ্যাসেসর পার্ট দিলেও কেন বারবার রিটেনে নট ইয়েট কম্পিটেন্ট হচ্ছে। এটার পিছনের কারণগুলো কি কি হতে পারে, হ্যাঁ? আসলে এই কারণগুলো যদি আমরা একটু জানি তাহলে এই কারণগুলোকে আমরা যদি অ্যাভয়েড করতে পারি তাহলে আশা করা যায় যে আমরা খুব ভালো একটা রেজাল্ট করতে পারবো ইনশাল্লাহ। সো চলেন তাহলে আমরা প্রথম কারণটা দেখে ফেলি। প্রথম কারণটা হচ্ছে পরীক্ষাকে আমরা সবাই হালকা করে দেখি। সরি, এখানে আমি অ্যাসেসমেন্ট শব্দটা ব্যবহার করলে ভালো হতো, কারণ আমার টার্গেট হচ্ছে যে যারা সিভিটি সম্পর্কে একদমই জানে না তাদেরকেই টার্গেট করে ভিডিওগুলো মেক করা, কারণ তারা পরীক্ষাটাকেই খুব ভালো করে জানে। তাছাড়া আমি একটু ক্লিয়ার করে দিলাম পরীক্ষা অ্যাসেসমেন্ট, হ্যাঁ? আমরা এই টিভিএড সেক্টরে যতগুলো অ্যাসেসমেন্ট নিয়ে কথা বলবো প্রত্যেকটাকে আমরা অ্যাসেসমেন্ট হিসাবে চিহ্নিত করব। সো বিষয়টা হচ্ছে কি, ধরেন একজন ডিজিটাল মার্কেটিং লেভেল 3 কম্পিটেন্ট হয়েছে। সে কি করে, সে কয়েকটা সাজেশন পড়ে পড়ে সে কম্পিটেন্ট হয়ে যায়। সো ওই কনসেপ্টটা নিয়েই কিন্তু সে এখানে চলে আসে। সে মনে করে যে কয়েকটা সাজেশন পড়লাম, পড়ার পর আমি সিভিটি অ্যান্ড এ বা সিবিএ করে ফেলবো। তো যারা এই কনসেপ্ট থেকে পড়ালেখা করে, হালকা হালকা পড়ালেখা করে, তাদের ক্ষেত্রে এই বড় সমস্যাটা হয়। সো আপনারা এই সমস্যাটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, অর্থাৎ পরীক্ষাকে বা অ্যাসেসমেন্টকে হালকাভাবে নেওয়া যাবে না, কোনোভাবেই নেওয়া যাবে না, হ্যাঁ? 2 নম্বরে সেটা হচ্ছে আমাদের সঠিক সময় না দেওয়া। আমরা অনেকেই অফিস করি, অনেকেই জব করি, আমাদের অনেক ডেজিগনেশন আছে। অবশ্যই আমরা খুব রেসপেক্টেড মানুষ, অনেক সম্মানিত মানুষ, আমরা অনেক পরিশ্রমী। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা এই যে সিভিটি অ্যান্ড এ বা সিবিএ অ্যাসেসর অথবা ট্রেনার অ্যাসেসর দুইটার জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি, কিন্তু আমরা খুব ভালোভাবে এখানে সময় দিই না। এটা বড় একটা সমস্যা, হ্যাঁ? আমাদের অফিসিয়াল কাজে আমরা ব্যস্ত থাকি। সো এইটাও আমাদের করা যাবে না। আচ্ছা, এরপর হচ্ছে যে আমাদের কনসেপ্ট ক্লিয়ার না থাকা। আমরা কি করি, আমরা সিভিএলএমটা মুখস্থ করে ফেলি। সিভিএলএমটা মুখস্থ করে ফেলার পর দেখা যায় যে সিভিএলএমের বাইর থেকে বা সিভিএলএমের একটা লাইনকে একটু ঘুরিয়ে যখন কোশ্চেন করা হয় তখন আমাদের মাথার উপর দিয়ে যায়। সো এই যে দেখেন এখানে বলা হয়েছে যে এর সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি, বুঝতে পারছেন, কনসেপ্ট ক্লিয়ার না থাকা, এটা কিন্তু নট ইয়েট হওয়ার সবচেয়ে বড় কারণ এটা। দেখেন কি বলছে, অনেকেই শুধু সিভিএলএম মুখস্থ করে কিন্তু বিষয়টা বুঝে পড়ে না। আসলে বুঝে পড়ানোর জন্যই আপনাদের দায়িত্ব নিতে যাচ্ছি আমি। এখানে দেখেন মানে বুঝে না পড়লে সমস্যাটা হয় কি, প্রশ্ন একটু ঘুরিয়ে করলে বুঝতে পারে না। বাস্তব উদাহরণ ভিত্তিক প্রশ্ন আসলে আটকে যায়, হ্যাঁ? বাস্তব উদাহরণ ভিত্তিক, ধরেন আপনি হেজার্ড সম্পর্কে জানেন, হ্যাঁ? হেজার্ড 6 প্রকার হেজার্ড আছে, হেজার্ড সম্পর্কে আপনি জানেন, কিন্তু এমন একটা হেজার্ডের এক্সাম্পল আপনার প্রশ্নে উঠে দিছে, আপনি ওই হেজার্ড মানে ওই সমস্যাটা আসলে কেমন সমস্যা আপনি ওইটাই বুঝতে পারতেছেন না, তাহলে কিন্তু আপনার বড় সমস্যা হয়ে যাবে এটা, হ্যাঁ? তো বর্তমানে এই ধরনের কোশ্চেনগুলো বেশি আসতেছে। সো এগুলোকে নিয়ে আপনাদেরকে আমরা বারবার প্র্যাকটিস করাবো, প্রিপারেশন নেবো ইনশাল্লাহ। তো 4 নম্বরে যেটা সমস্যা সেটা হচ্ছে কোশ্চেন আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম, অর্থাৎ আমরা প্রশ্ন বুঝি না। প্রশ্ন বুঝতে না পারার কারণে আমাদের অনেক সমস্যা হয়, বিশেষ করে এমসিকিউ ম্যাচিং বা আমাদের কোনো সিনারিও বেস যদি কোশ্চেন থাকে, কোনো গল্প যদি উঠিয়ে দেওয়া হয়, তুলে ধরা হয় এবং ওইটার এগেনিস্টে যদি অ্যান্সার করতে বলা হয় তাহলে আমরা সেটা বুঝতে পারি না, সেই কনসেপ্টটা আমরা আমাদের মাথায় আনতে পারি না। এটা একটা বড় সমস্যা। সো কোশ্চেন বুঝতে হবে, বুঝতে জানতে হবে। সো যেখানে ট্রেনিং করবেন সেখান থেকে এই টেকনিকগুলো শিখে ফেলবেন যে কোশ্চেনটা কীভাবে অ্যাটলিস্ট বুঝতে হয়। আচ্ছা, তারপর বিভিন্ন ইংরেজি টার্ম থাকে আমাদের, এই ইংরেজি টার্মগুলো আমরা বুঝি না, এটাও কিন্তু একটা বড় সমস্যা, হ্যাঁ? তারপর সেটা হচ্ছে যে আমরা অনেকে মুখস্থ করে চলে যাই। মুখস্থ করে চলে গেলে বিষয়টা হয় কি, আপনাকে বলা হয় ওখানে হেজার্ডের এক্সাম্পল লিখো, আপনি তখন হেজার্ডের প্রকারগুলো লিখে ফেলেন, কারণ ওই যে আপনি হেজার্ড 6 প্রকার শিখে গেছেন, হ্যাঁ? কিন্তু ওখানে বলছে হেজার্ডের 6টা এক্সাম্পল লিখতে। সো তখনও আপনি গিয়ে কী করেন, আপনি ওই 6 প্রকার লিখে দেন। এটা একটা ভুল প্র্যাকটিস। সো আমাদেরকে মুখস্থের উপর নির্ভরশীল হওয়া যাবে না, আমাদেরকে ভালো করে বুঝে বুঝে পড়তে হবে এবং পরীক্ষায় অ্যাসেসমেন্টে কম্পিটেন্ট হওয়ার জন্য আমাদেরকে প্রিপারেশন নিয়ে তারপর অ্যাসেসমেন্টে বসতে হবে। তারপর প্র্যাকটিক্যাল নলেজ কম থাকা। আমরা অনেকেই বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করি, শুধুমাত্র এই সেক্টরে অ্যাসেসর হওয়ার আশায় আমরা কি করি, আমরা এখানে এসে শুরু করে দিই। অথচ আমরা এই ট্রেনার পার্টের বা অ্যাসেসর পার্টের টার্মগুলো বা প্র্যাকটিক্যাল বেজ আমাদের নলেজ থাকে না, হ্যাঁ? যদিও থাকে আমরা দেখছি, কিন্তু এইখানে আপনার ডিপলি থাকা লাগে। আপনি বিভিন্ন মডেল আছে, মডেল আপনাদেরকে পড়াতে হয়, প্রবলেম সলভিংস
স্কিল আপনার থাকতে হয়, এগুলো না থাকা। আরেকটা বিষয় হচ্ছে যে আত্মবিশ্বাস কম থাকা। এটা দেখা যায় যে বিশেষ করে মোটামুটি 26-27-এর উপরে যাদের এজ, এবং বিশেষ করে মেয়েরা, এই দুই শ্রেণীর মানুষের আমি আত্মবিশ্বাস খুব কম দেখেছি। তো এর কম যাদের এজ, তারা কিন্তু খুব আত্মবিশ্বাস নিয়ে যায়, ঘুরতে যায়, সিল করতে যায় আর অ্যাসেসমেন্টে বসে। সো বিষয়টা হচ্ছে যে আপনার আত্মবিশ্বাস যদি থাকে যে আপনি কম্পিটেন্ট হবেন, আপনি পারবেন, তাহলে দেখবেন যে আপনি পারবেন। আরেকটা কথা বলি, আচ্ছা 9 নাম্বার বিষয়টাকে বলে নেই, সেটা হচ্ছে সময় ব্যবস্থাপনায় দুর্বলতা। যেমন ধরেন আপনাকে একটা প্রশ্নের পিছনে আপনি সর্বোচ্চ 3 মিনিট পর্যন্ত সময় দিতে পারবেন, এর কম দিতে হবে। সো আপনি ধরেন একটা প্রশ্ন বুঝতে যদি 5 মিনিট করে দিয়ে ফেলেন, তাহলে আপনার কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে। আপনি এমসিকিউ বুঝতে বুঝতে আপনার সময় চলে যাবে। এই জন্য আপনাকে কি করতে হবে, আগে যেগুলো পারেন ওইগুলো টিক দিয়ে ফেলতে হবে, ওইগুলো দাগিয়ে ফেলতে হবে, ওইগুলো করে ফেলতে হবে। একটা রাপ করতে পারবেন, হ্যাঁ, রাপ করতে পারবেন ওই টুলসের বিষয়ের ভিতরে এক পাশে রাপ করতে পারবেন, পরে রাপ করার পর এক টান দিয়ে কেটে ফেলবেন, সেটা করা যায়। আচ্ছা, এরপর 10 নম্বর আমরা যেটা দেখি, প্রপার রিভিশন না করা। ধরেন আপনি খুব ভালো পারেন, আপনি ক্লাসে যখন টিচার পড়ায় আপনি তখন খুব ভালো অ্যান্সার করতে পারেন, ভালো কথা, কিন্তু আপনি অ্যাসেসমেন্টে বসার 2-3 দিন আগে থেকে কোনো রিভিশন দিচ্ছেন না। এতে করে কি হবে, আপনি প্রশ্নের উত্তর ঠিকই পারেন, কিন্তু একটা প্রশ্নের একাধিক উত্তর থাকতে পারে। সো আপনি কি করবেন, 13 নম্বরের উত্তর 14 নম্বরে লিখে দিয়ে আসবেন, 14 নম্বরের উত্তর 13 নম্বরে লিখে দিয়ে আসবেন, বিষয়টা এরকম হয়ে যাবে আর কি। সো এই জন্য তখনই খুব খারাপ লাগে যে আপনি সব কিছু পারেন, বুঝেন, কিন্তু এইখানে অ্যান্সার আসলে এক্সাক্ট কোনটা হবে, তখনই কিন্তু আপনার সমস্যাটা হয়। এই জন্য এই সমস্যাটা এড়ানোর জন্য আমরা রিভিশনটা প্রপারলি আমরা করতে পারি। যদি করতে পারি তাহলে মনে হয় যে আমাদের এই সমস্যাগুলো আসবে না। আচ্ছা, এরপর রিটেন বা রাইটিং স্কিলস দুর্বল। অনেকে মনে করে যে আমার ইংরেজির বানানে ভুল, আমি হয়তো কম্পিটেন্ট হব না। এটা একটা ভুল ধারণা। আপনি জাস্ট অ্যাসেসমেন্টের এভিডেন্স বা টুলস আপনি বুঝাইতে পারলে হলো যে আপনি এটা বুঝেন, এটা পারেন, এটা পারলেই কিন্তু তারা ধরে নেয়। তো আপনি যদি সেইটাও না পারেন, তাহলে অ্যাসেসর কি বুঝবে, আপনার কনসেপ্ট ক্লিয়ার না, আপনি বুঝেন না, আপনি পড়েন না, আপনি পারেন না, তার মানে আপনি কি শিখাবেন, এটা হচ্ছে বিষয়। আসলে স্পেলিংয়ে ভুল অনেকেরই থাকে, এগুলা অনেক জাতিগত সমস্যা, আমরা যেহেতু বাঙালি এগুলোকে কনসিডার করে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, তারপর দেখেন 12 নম্বর যেটা, সেটা আমার সম্মানিত শ্রদ্ধেয় অ্যাসেসরদেরকে নিয়ে বলবো। অনেক সময় দেখা যায় যে অ্যাসেসরদের সীমাবদ্ধতা থাকে। ধরেন এমন যদি হয়, আল্লাহ না করুক, যদি এমন হয় এনএসডি থেকে বলে দেয় যে আপনারা সহজে পাস করাবেন না, খুব ভালো করে রিসার্চ করে যে কম্পিটেন্ট হওয়ার যোগ্য তাকে আপনি কম্পিটেন্ট করবেন, সেক্ষেত্রে কিন্তু তার কিন্তু এটা একটা দায়িত্ব হয়ে যায়। ধরেন যদি অ্যাসেসরদেরকে বলে দেয় প্রথমবারে আপনারা প্রেজেন্টেশন ছাড়বেন বা ডেমনস্ট্রেশন ছাড়বেন, পরের বারে এভিডেন্স ছাড়বেন, পরের বারে আপনি রিটেন যদি সে পারে তাহলে ছাড়বেন, নাহলে ছাড়বেন না। যদি এই রকম কোনো ইনস্ট্রাকশন অ্যাসেসরদেরকে দিয়ে থাকে বা দেওয়া হয়, বা নিজেরা অ্যাসেসররা নিজেরা যদি এই ধরনের একটা মন মানসিকতা তৈরি করে ফেলে, তাহলে কিন্তু এটা আমাদের প্রতি বা আমার স্টুডেন্টদের প্রতি একটা অন্যায় হয়ে যায়। এটা একটা বিষয়। আর এছাড়াও ওই যে হ্যালো ইফেক্ট, হর্ন ইফেক্ট একটা ব্যাপার স্যাপার থাকে। একটা মানুষকে দেখে যদি ভয় পায় যে এই ট্রেনার হয়ে যাবে, অ্যাসেসর হয়ে যাবে, তাহলে মানে তো বিষয়টা খারাপ হয়ে যাচ্ছে, আমাদের রুজিতে সমস্যা হবে। অনেকে হয়তো ওগুলো চিন্তা করতে পারে। অবশ্য যারা ট্রেনার অ্যাসেসর আছে তারা অবশ্যই অনেক শিক্ষিত, অনেক যোগ্য, তাদের মাথায় এই ধরনের চিন্তাভাবনা আসার কথা না। তারপরেও মানে যদি এরকম কিছু চলে আসে তাহলে কিন্তু এটা একটা সমস্যা হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে যদিও বলা হয় অ্যাপিল প্রসেস থাকে। ধরেন আপনি একজন অ্যাসেসরের বিরুদ্ধে অ্যাপিল করলেন। তো অ্যাপিল করলে কী হয় বিষয়টা, যে এনএসডিএতে এটার একটা আবেদন যায়। আবেদন গেলে এটা এনএসডিএ হয়তো বা 3 দিন পরও আপনাকে আপনার বিচার বসাইতে পারে, 3 বছর পরও বসাইতে পারে, 6 মাস পরও বসাইতে পারে। সো দেখা যায় যে অনেকে এই বিচারটা আরও লেন্দি করতে চায় না। তারা কি করে, তার স্টুডেন্টরাই আবার কি করে, পরের শনিবারে বসে যায়। এমনও অনেক ঘটনা আছে যে অ্যাসেসরের এগেনিস্টে অ্যাপিল করা হয়েছে, যে শিক্ষার্থী অ্যাপিল করছে সে পরের অ্যাসেসমেন্টে কম্পিটেন্ট হয়ে গিয়েছে। তারপর আরও 3 মাস পর এনএসডিএ থেকে কল আসছে যে আপনার এই অ্যাপিলটা নিয়ে আমরা কথা বলতে চাই। তখন স্টুডেন্ট বলে যে না স্যার, আমি তো কম্পিটেন্ট হয়ে গিয়েছি, অসুবিধা নেই। এই হচ্ছে বিষয়টা। সো এক্ষেত্রে অ্যাসেসর মহোদয়দের প্রতি আমার এবং আমাদের প্রত্যেকেরই দাবি যে একটু কষ্ট করে সঠিকভাবে জাজ করার চেষ্টা করবেন। আর অনুরোধ রইল আর কি এটা। আরেকটা বিষয়, যেমন ধরেন একজন শিক্ষার্থী 3 মাস প্রচুর কষ্ট করছে, অনেক ভালো পড়ালেখা করছে, এখন আপনি তাকে 5টা কোশ্চেন করলেন, 5টা কোশ্চেনের অ্যান্সারই সে পারলো না, কিন্তু আপনি যদি আরও সামনে 25টা করতেন, 25টা কোশ্চেনেরই অ্যান্সার পারতো। এরকমও কিন্তু স্টুডেন্ট আছে, তাই না? কারণ একটা মানুষকে মাত্র 5-6টা কোশ্চেন করে আসলে তার এই 3-4 মাসের পরিশ্রম জাজ করা আসলে ঠিক না। তো আবার এই টুলস যারা মেক করে তাদেরকেও কিন্তু আন্ডারপেনিং থেকে, তারপর আন্ডারস্ট্যান্ডিং থেকে, নলেজ থেকে,
মানে এই ধরনের 6টা নলেজের 6টা ধাপ থাকে। তো নলেজের 6টা ধাপের সবগুলো ধাপ থেকে কিন্তু কোশ্চেন করতে হয়। সবগুলো কোশ্চেনে যদি আপনি মুখস্থ বিদ্যা থেকে করে ফেলেন, তাহলে আন্ডারস্ট্যান্ড লেভেল থেকে শিক্ষার্থীরা অ্যান্সার করবে কোথায়? এই জায়গাগুলোও কিন্তু আমাদের ভাবা উচিত, যেগুলো আমরা শিখি কিন্তু আমাদের অ্যাসেসমেন্ট টুলসে আমাদের এগুলো ইমপ্লিমেন্ট হয় না, অনেকবার দেখেছি। সো এই ভুলগুলো যেন না হয় ইনশাল্লাহ। আর এরপর শেষ বিষয় হচ্ছে এটা, এবার আপনাদের সাথে কথা হচ্ছে যে কখনোই কোনো অ্যাসেসরের সাথে রুড বিহেভ আপনারা করবেন না। এটা হচ্ছে একটা বিষয়। আপনারা সুন্দর করে তাকে বলবেন যে স্যার, আমার তো মনে হচ্ছে যে এইটা আমি এতটুকু জানি, কারণ আমি এটা এভাবে শিখেছি, স্যার আপনি আমার একটু দয়া করে আমার ভুলটা একটু শুধরে দিবেন, তাহলে আমি কৃতজ্ঞ থাকবো। যখন আপনি তাকে এভাবে এইভাবে আপনার আন্তরিকতা তার সামনে ব্যক্ত করবেন, তাহলে সে বুঝবে যে ছেলেটা খুব পোলাইট। হ্যাঁ, সো এইভাবে আপনারা যদি ভালোভাবে অ্যাসেসরদেরকে সম্মানিত করতে পারেন, তাহলে আপনাকে কম্পিটেন্ট করে দিবে। আর সবচাইতে বড় বিষয় হচ্ছে, আমি যদি আপনাকে নট ইয়েট করাতে চাই, আমি আপনার 100 বার অ্যাসেসমেন্ট নিয়েও নট ইয়েট করাইতে পারবো। বুঝতে পারছেন? এই সিভিটি এর এই সিস্টেমে কিন্তু 13 পাইলে পাস, 12 পাইলে পাস, 20 পাইলে পাস, বিষয়টা এরকম না। সিভিটির সিস্টেমে ধরেন আপনি 25 পাইছেন, আমি তাও আপনাকে ফেল করাইতে পারবো। আমি বলবো যে আপনি মোবাইল দেখে লিখছেন, আমি আপনার সম্পর্কে একটা এক্সট্রা ব্লেম দিয়ে দিব। ধরেন আপনি 24 পাইছেন, 1 পান নাই, সো আমি বলবো আপনি যেইটার 1 পান নাই ওইটা আন্ডারপেন্ডিং নলেজ, ওইটা অবশ্যই জানা উচিত, আপনি সেটা জানেন নাই কেন, এই জন্য আপনি নট ইয়েট কিছু করার নাই। এই জন্য অ্যাসেসরদের প্রতি দুর্ব্যবহার করা যাবে না। অ্যাসেসরদের প্রতি অবশ্যই পোলাইট থাকতে হবে। এখন একজনের একবার না হলে তো খুব একটা অসুবিধা না, আপনার কি 1 বছর চলে যাচ্ছে, 1 বছর চলে যাচ্ছে না, কিন্তু আমাদের একাডেমিক পড়ালেখায় আপনাকে প্রতি ডিসেম্বর বা জানুয়ারি ফেব্রুয়ারিতে পরীক্ষায় বসতে হয়। সো এক্ষেত্রে তো আপনি প্রতি শনিবার পরীক্ষায় বসতে পারেন। সো আমার কথা হচ্ছে, ধরেন আপনার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, আপনার প্রতি একবার অন্যায় হবে, 2বার অন্যায় হবে, 3য়বার তো আপনি কম্পিটেন্ট হয়ে যাবেন। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এই যে স্যার আমি তো প্রত্যেকবার বসতে আমার 3000 টাকা করে যাচ্ছে, যাক না, আপনি খুব দ্রুত কম্পিটেন্ট হয়ে যান, তারপর আপনি একটা অ্যাসেসমেন্ট পেলেই তো আপনার ওই টাকাগুলো চলে আসতেছে, তাই না? আপনার তো আলটিমেট একটা জব দরকার, একটা ভালো পজিশন দরকার, সম্মান দরকার। সো আপনি ওটা করার জন্য খুব দ্রুত করে ফেলেন। আপনি হয়তো বা রিয়েলেবিলিটিটা মেনটেন হচ্ছে না, একজন অ্যাসেসর আপনাকে নটিয়েট করে দিচ্ছে, আরেকজন অ্যাসেসর তো আপনাকে কম্পিটেন্ট করবে, অবশ্যই করবে। সো সেই জায়গা থেকে আপনারা এই যে এখানে যে আমি টোটালি 11টি ভুল, আমাদের এই 11টি ভুল আমাদেরকে অ্যাভয়েড করে ভালো করে কম্পিটেন্ট হওয়ার জন্য প্রিপারেশনটা নিতে হবে। আর আপনারা যারা আমার সাথে কম্পিটেন্ট হতে চাচ্ছেন, প্রিপারেশন নিতে চাচ্ছেন, তাদেরকে তো আমি অবশ্যই আমার হৃদয়ের গহীন থেকে ভালোবাসা দিয়ে এবং আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো আজকের মতো এতটুকুই। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।